কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির একজন সদস্য। এরপরে রয়েছেন আবু সাইদ লিওন ভাই, ওনার বাড়ি হচ্ছে নীলফামারী জেলায়, তিনি আমাদের যুগ্ম মুখ্য সংগঠক। এবং আমাদের এই যে দিনাজপুর অঞ্চলের 4টা জেলা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই 4 জেলায় উনি সাংগঠনিক ভাবে তত্ত্বাবধান করে থাকেন। কেন তার বাড়ি হচ্ছে রংপুরে। আমার সাথে রয়েছে ইমামুর রশিদ ইমন, সে আমাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং তার বাড়ি দিনাজপুরের চিরির বন্দরে। আমার বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট আলী নাসের খান, তিনি আমাদের এই পুরো উত্তরাঞ্চলের আমার ডেপুটি হিসেবে কাজ করছেন এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছেন। এবং আমাদের এই মুহূর্তে কেন্দ্রীয় কমিটির নারীদের প্রতিনিধিত্ব করছেন, আমাদের সাথে আছেন সাদিয়া ফারজানা দিনা আপু, আপুর পাশে হচ্ছে রংপুরে, এবং তিনি আমাদের যে কেন্দ্রীয় কমিটি, এই কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমরা আমাদের যে পথসভা, এটার আমাদের প্রোগ্রামটা শুরু করে চাইলো। এখানে আমাদের যিনি সঞ্চালক রয়েছেন তাকে সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন ফয়সাল মুস্তাক মুখপাত্র, দিনাজপুর। ধন্যবাদ সংগ্রামী ভাই বোনেরা, প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমার এই বর্তমানবাসীকে। আমরা কখনোই চাই না যে আমার বর্তমানবাসী অপেক্ষা করুন এবং আমার শতাব্দীবাসী অপেক্ষা করুন। আমরা চাই যে আপনারা সবসময় আজকাল আমাদের জন্য এবং আমাদের আপনাদের জন্য আপনারা থাকবেন আমাদের আমরা চাই না। এবং মঞ্চে উপস্থিত এবং আমাদের কেন্দ্রীয় লিডার যারা আছেন এবং আজিজ ভাই সহ জীবন ভাই সহ সকলকে আমরা আন্তরিক ভাবে আমাদের বর্তমানবাসীর পক্ষ থেকে আন্দোলন শুভেচ্ছা জানাই। আজকে আমরা আমাদের বর্তমানের আমাদের সমস্যাগুলো রয়েছে, যে প্রথম হচ্ছে যে আমাদের রাস্তার যে বেহাল দশা, সেই রাস্তাগুলো যেন তার দ্রুত সংস্কার করা হয়। এবং আমাদের পাশে একটা অডিটোরিয়াম আছে, যেটা হচ্ছে জেলা পরিষদের আন্ডারে, এই জেলা পরিষদ যেন দ্রুত সংস্কার করা হয়। এবং আমাদের বড় আয়ের উৎস যেটা বোঝাবেন একলামে চিরে যে বোঝাবাস এর জন্য বিখ্যাত, গান্ধী সাদাপুর বিখ্যাত। আমরা যাবো আমাদের সাদাপুর দ্রুত চালু হয়। পাশাপাশি আমাদের একটা মেডিকেল আছে, স্বাস্থ্য কোম্পানি আছে, স্বাস্থ্যকেন্দ্রে অনেক ইনস্ট্রুমেন্টের সমস্যা এবং ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার নেই এবং একটা এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে পথসভা করেছে। আমাদের মনে আছে আজকে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। আমরা জানি এই গোচাগঞ্জের শেতাবগঞ্জে যখন আন্দোলন হয় এই অভ্যুত্থানের সময়, তখন আমাদের বোনদের এরকম সক্রিয় অংশগ্রহণ ছিল। এখানে এমন অনেকে রয়েছে যাদের মুখ আমি এখানকার আন্দোলন যখন ছিল ওই আন্দোলনের ছবিগুলোতে দেখেছি। তো আমাদের যারা সহযোদ্ধারা রয়েছে, যারা এই অভ্যুত্থানে এই সাহস দিয়ে রাজপথে নেমেছিলেন, আপনাদের প্রতি আমাদের এবং পুরো বাংলাদেশের এই কৃতজ্ঞতা সবসময় থাকবে। তবে একটা কথা বলতে চাই, বাংলাদেশের ওই ক্রান্তি লগ্নে আমাদের ভাইদের পাশাপাশি বোনেরা যেমন সক্রিয় ছিলেন, আগামীর বাংলাদেশ গড়তেও আপনাদের সক্রিয় থাকতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের 50% মানে অর্ধেকেরও বেশি কিন্তু নারী। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ডিপার্টমেন্টে মোট 72 জন ছিল, এর মধ্যে মাত্র 17 জন ছিল ছেলে, বাকি সবগুলো ছিল মেয়ে, মানে প্রায় 55 জন মেয়ে ছিল। তো আমরা যদি এখন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখি, সব জায়গায় দেখবো ছেলেদের সাথে সমান তালে, কিছু ক্ষেত্রে ছেলেদের চেয়েও মেয়েদের অংশগ্রহণ বেশি। শুধুমাত্র আমাদের স্থানীয় ভাবে কিংবা আমরা যদি আমাদের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীদের অংশগ্রহণ দেখেই সন্তুষ্ট হই তাহলে হবে না। আমাদের সংসদেও আমরা আমাদের 300 আসনের মধ্যে সরাসরি নির্বাচিত হয়ে অর্ধেক আমাদের নারীদের অংশগ্রহণ দেখতে চাই। তাহলে এই গোচাগঞ্জেও
যখন ইউনিয়ন চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, পৌরসভার মেয়র হবে, কাউন্সিলর হবে, সেখানেও আমরা যোগ্য, শিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের মা বোনদের অংশগ্রহণ দেখতে চাই। কারণ আপনাদের যে ব্যথা, যে কষ্ট, এগুলো আপনারা যতটা বোঝেন অন্যরা কিন্তু ততটা বুঝবে না। আমরা আমাদের গ্রাম পর্যায়ে অনেক সময় দেখি যে কোনো সময় ছেলেরা বা পুরুষেরা আমাদের মা বোনদের বলে যে সারাদিন তোমরা বাইরে কাজ করি, তোমরা ঘরে কি করো। কিন্তু আমাদের ভাইদেরকে যদি একদিন ঘরের কাজ করতে দেওয়া হয় তাহলে বোঝা যাবে ওই ঘরের কাজগুলো কতটা কষ্টকর। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে যেন কেউ কারো কাজ বা এরকম বিষয়গুলোকে ছোট না করি, বরং সবাইকে সমানভাবে প্রাধান্য দেই। এটাই হচ্ছে আমাদের জাতীয় নাগরিক পার্টির অন্যতম একটি কথা। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের বোঝানোর এসেছি। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিল তাদের নেতৃত্বে আবার একটা রাজনৈতিক দল গঠন করেছি। আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা আছে। আপনাদের এই গোচাগঞ্জে এখনো আমরা শুনতে পাই যে এই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এখনো চাঁদাবাজি হয়। আমরা জানতে পারি এই জায়গায় এমন অনেক অপরাধী আছে যাদেরকে মামলা দেওয়া যায় না, গ্রেফতার করা যায় না। আবার এমন অনেক নিরপরাধ মানুষ আছে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হয়। আমরা আপনাদের কাছে থেকে বিভিন্ন ভাবে শুনতে পারি এই জায়গায় এমন অনেক পুলিশ সদস্য আছে যারা অনেক ভালো মানুষ হিসেবে এবং তারা ততটুকু সম্মান পায়। আবার এমন অনেক পুলিশ সদস্য আছে যারা টাকা ছাড়া কথা শুনে না। আমরা এই জায়গায় আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের যে চিকিৎসার যে বেহাল দশা, তার চেয়েও বেহাল দশা আপনাদের রাস্তাঘাটে। আমি যখন সকালের দিক দিয়ে যাই এমন শান্তি মতো 5 কিলোমিটার রাস্তা যাব এমন রাস্তা পাইনি। এক জায়গায় রাস্তার অর্ধেক কাটা, আরেক জায়গায় আবার দেখা যায় ব্রিজ দেয়, আরেক জায়গায় দেখা যায় যে এখন আমাদের হাট পেটে চলে যায়, প্লেন হাটে চলে আসে। এত বেশি রাস্তা। যেখানে একটা পৌরসভা আছে, যেখানে মোচাগঞ্জের মতন ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ একটা উপজেলা আছে, এই সেতাবগঞ্জের নাম কিন্তু আমাদের দাদারাও সবসময় বলতো যেটা একটা ব্যবসা ক্ষেত্র ছিল। তো সেই জায়গায় এরকম একটা সমৃদ্ধ জায়গায় রাস্তাঘাটের এই বেহাল দশা হবে কেন? তাহলে আপনাদের এই জায়গায় এতদিন ধরে বিভিন্ন দলের যাদেরকে আপনারা বড় বড় নেতা মনে করেছেন, তারা তাহলে আপনাদের কথা চিন্তা না করে অবশ্যই শুধুমাত্র নিজের কথাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। আগামীর সেতাবগঞ্জ বোচাগঞ্জে একটা জিনিস মনে রাখবেন, দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই। যেই লোকটা ভালো আপনাদের কথা শুনবে, আপনাদের কথা এবং এই এলাকার প্রয়োজন অনুযায়ী কাজ করবে, তাদেরকে আগামীতে আপনাদের নেতা বানাবেন। আপনারা যদি দল দেখে, মার্কা দেখে বাবা চাচা দাদাদের মতো ভোট দেওয়া ভোট দিতে থাকেন, তাহলে ভালো যে লোকগুলো, এই লোকগুলো কিন্তু নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আপনাদেরকে বিশেষ করে এই জিনিসটা অনুরোধ করবো, এখানে আমাদের তরুণ প্রজন্মে যারা আছেন বেশিরভাগই ইয়াং জেনারেশনের, আপনাদেরকে স্পষ্ট করে একটা আহ্বান জানাই, মাদক থেকে দূরে থাকতে হবে। ধূমপান করা কোনো স্মার্ট টেস্ট না। যে জানে যে সিগারেট খেলে আমি অসুস্থ হব, আমার ক্যান্সারে ঝুঁকি আছে, এই টাকাটা নষ্ট অপচয়, তারপরে যে সিগারেট খায় সে সত্যিকারের যে স্মার্ট নয়, বরং সবচেয়ে বড় মূর্খতার পরিচয়। তো এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা বলবো যে এতদিন ধরে যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এই পথ আপনারা থেকেও থাকেন, বিভিন্ন ধরনের এই মাদকের কটাল গাছ থেকে আপনাদের বের হতে হবে। আমরা বাবা দাদাদেরকে ওই অনুরোধটা জানাই, নিজেরা আপনারা স্মোকিং করবেন, ধূমপান করবেন, মাদকের সাথে সম্পৃক্ত থাকবেন, আর ছেলেদেরকে যদি নীতি নৈতিকতার কথা শোনান তাহলে হবে না। আগে বাবা চাচাদেরকেও এই জায়গা থেকে ঠিক হতে হবে।
এই যে আমাদের এই উপজেলা, এটাকে যদি আমরা সুন্দর করতে চাই, সবাইকে এই নাগেকের করাল গাছ থেকে বের করতে হবে। এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, ভাই বোনেরা, আমাদের মা চাচারা, তাদের সবাইকে তাদের প্রাপ্য অধিকার থেকে আপনাদেরকে